পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী ওলি শর্মা। শুধু প্রধানমন্ত্রী নন, একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা কিন্তু ক্যাবিনেট মিনিস্ট্রি ছেড়ে দিয়েছেন। এমনকি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবধি নেপালে এই মুহূর্তে সামাজিক সংকটের দায়ে পদত্যাগ করেছেন। নেপালের সেনা প্রধানের সাথে নেপালের প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিটিং হয়েছে কিছুক্ষণ আগে, এবং সেখানে ওলি শর্মা স্পষ্ট জানিয়েছেন তিনি পদত্যাগ করতে চান, কিন্তু তাকে সেফ প্যাসেজ দিতে হবে। তিনি দুবাইতে যেতে চান। ইন্ডিয়া টুডে রিপোর্ট বলছে ইতিমধ্যেই হিমালয় এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সম্ভবত হিমালয় এয়ারলাইন্সের বিমানেই নেপাল ছাড়তে চলেছেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি শর্মা। কিন্তু কেন এত বড় বিপর্যয় হঠাৎ করে নেপাল ফেস করলো? এবং আপনারা যদি তুলনা করেন সাম্প্রতিক সময় কিছু পরিস্থিতির সঙ্গে, দেখবেন বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে নেপাল সরকারের এই ধরনের পতন হুবহু মিলে যাবে। নেপাল সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল তা দেশের উত্তপ্ত তরুণদের মাঝপথে বা রাজপথে নামিয়েছিল, এটা বাস্তব। কিন্তু শুধুমাত্র তরুণদের আক্রমণের চাপে নেপালের সরকার বদলে গেল, আজকে কিন্তু বিষয়টা এতটা সহজভাবে ভাবার কোনো দরকার নেই। প্রশ্ন হলো, ফের কি একটা রেজিম চেঞ্জ দেখলো এশিয়া? যেভাবে শেখ হাসিনাকে সরানো হয়েছিল, যেভাবে ডিপ স্টেট এবং সিআইএ পাকিস্তানের সাহায্যে বাংলাদেশকে আজকে এই নরকে পরিণত করেছে, ঠিক একইভাবে নেপালকেও কি টার্গেট করেছে পাকিস্তানি এবং সিআইএর এজেন্টরা? নেপাল কিন্তু পাকিস্তানের যে আইএসআই তাদের মুক্ত ক্ষেত্র। বর্তমান সময় একাধিক এমন রিপোর্ট এসছে যেখানে বলা হচ্ছে যেহেতু নেপালের কাঠমান্ডু শহরে অ্যাক্সেস করা অত্যন্ত সহজ, তাই নেপাল থেকেই কিন্তু এশিয়ার বিভিন্ন দেশে অপারেশন চালানোর কথা ভাবছে একাধিক জঙ্গি সংগঠন। আর আজকে নেপালের যে পরিস্থিতি আন্তর্জাতিক স্তর দেখলো, তাতে কিন্তু নতুন করে জল্পনা উস্কে গেল যে শুধুমাত্র নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ এটা কি দেশের তরুণ যুবকদের আন্দোলনের জন্যই, নাকি এর পিছনে অনেক বড় কারণ আছে? ভারত সরকার ইতিমধ্যে একটি স্টেটমেন্ট জারি করেছে। ভারত সরকার বলেছে ভারত পুরো পরিস্থিতিটার উপর কড়া নজর রাখছে, নেপাল বর্ডারকে সুরক্ষিত রাখা হচ্ছে। এবং যে নেপাল বর্ডার, আপনারা জানেন আমি বারবার নিউজ করেছি, নেপাল বর্ডার থেকে আতঙ্কবাদীরা মানে এই জঙ্গি সংগঠনের বিভিন্ন এজেন্টরা ভারতে ঢোকার চেষ্টা করেছেন শেষ 6 মাস থেকে 8 মাস। মনে করা হচ্ছিল নেপালের গ্রাউন্ড লেভেলের যে মানে ডমিনেশন কন্ট্রোল তা কিন্তু সরকার হারিয়ে ফেলেছে। আর আজকে দেখুন সোশ্যাল নেটওয়ার্ক সাইটকে বন্ধ করা নিয়ে যে আন্দোলন হয়েছে তা কিন্তু নেপালের ইতিহাসকে সম্পূর্ণভাবে বদলে দিল, কারণ সরকার গ্রাউন্ড লেভেল থেকে বহু দূরে ছিল। কোথাও না কোথাও এই ঘটনা মোহাম্মদ ইউনূস সরকারের কাছেও কিন্তু জোর একটি বার্তা। কিন্তু এত আন্দোলন কিসের জন্য? কতজনই বা এই টপিকটা জানেন? আজকে আমি সহজভাবে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি নেপাল সরকার এমন কি করলো যার জন্য নেপাল সরকার বদলে গেল। আদতে এই টপিকের জন্য এই কারণে কি একটা সরকার পতন হতে পারে? কোথায় গেল নেপালের যারা একটু বয়স্ক ব্যক্তিরা? সরকারের সমর্থকও তো ছিলেন, শুধুমাত্র দেশের তরুণরা রাস্তায় নামলো, কেউ কিছু বলল না, এবং সেনাবাহিনী গুলি চালালো, পুলিশ গুলি চালালো, এবং সেই গুলিতে প্রাণ গেল 20 জন নিরীহ তরুণ যুবকের। এই রকম অবস্থা হঠাৎ করে নেপালে হলোটা কেন? এই প্রশ্নের উত্তর কিন্তু আজকে খোঁজার সময় এসছে, এবং কোথাও না কোথাও ভারতের জন্য কিন্তু এটি একটি অশনি সংকেত। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রীতিমতো লড়াই করে জাপানের প্রধানমন্ত্রী ট্রেড ডিল করেছিলেন। সেই ট্রেড ডিলে জাপান কমিট করেছিল যে আমেরিকাতে ওরা $550 মিলিয়ন ইনভেস্টমেন্ট করবে, এবং সেই ট্রেড ডিলে এমন কিছু শর্ত ডোনাল্ড ট্রাম্প চাপিয়ে দেন যা জাপানের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। জাপানের মানুষরা ভাবতে শুরু করেন এই প্রধানমন্ত্রীর আসলে কোনো ক্ষমতা নেই, তিনি আমেরিকার সঙ্গে লড়াই করতে পারেননি। কিন্তু আলটিমেটলি এই প্রধানমন্ত্রীও কিন্তু লড়াই করার চেষ্টা করেছিলেন। এই জন্যই এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন জাপান সফরে যান, ঠিক তার আগের দিন ট্রেড নেগোসিয়েটর যার আমেরিকার কথা মানে আমেরিকায় যাওয়ার কথা ছিল জাপানের হয়ে, তিনি কিন্তু তার এই আমেরিকা সফরও ক্যান্সেল করেন। এবং ঠিক তার 2 দিন পর আমরা দেখলাম প্রবল বিক্ষোভের মুখে জাপানের প্রধানমন্ত্রীও কিন্তু পদত্যাগ করেন। অর্থাৎ এই যে মন্ত্রীদের পদত্যাগ, এই যে রেজিম চেঞ্জ, সরকার পরিবর্তন, এ তো আমেরিকার বহু পুরনো খেলা। আজকে ভেনিজুয়েলাকে তারা টার্গেট করেছে, পানামাকে তারা এইভাবে ইতিহাস যদি দেখেন তারা সরকার বদলে দিয়েছে, আমেরিকান সেনাবাহিনী ঢুকে গেছে। আজকে যে নেপাল যাদের সঙ্গে চীনের অত্যন্ত ঘনিষ্ঠতা, সেই নেপালের একটা সরকার পরিবর্তন হচ্ছে, এটা হলো আমেরিকার সিআইএর পরিকল্পিত চক্রান্ত।
তা অনেক বিশেষজ্ঞরা মনে করছেন। নেপাল সরকার একটি রেগুলেশন জারি করেছিলেন এবং সেই রেগুলেশন জারি করেন আগস্টের শেষে। তারা বলেছিলেন 26টি অ্যাপ্লিকেশন তারা দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করছেন। এবং যদি এই তালিকা দেখেন দেখবেন 90% আমেরিকার অ্যাপ। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এক্স, লিঙ্কডইন, রেডিট, স্ন্যাপচ্যাট, থ্রেডস, পিন্টারেস্ট, ডিসকর্ডের মতো অ্যাপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অ্যাপ, কিন্তু 90% মালিকানা কিন্তু আমেরিকার। কিন্তু তারা টিকটককে ব্যান করেননি, উইটককে ব্যান করেননি, ভাইবারকে কিন্তু ব্যান করেননি। এবং টিকটক আপনারা জানেন চীনের কোম্পানি। এই অ্যাপগুলো যখন ব্যান করে তখন নেপাল সরকার বলে যে সুপ্রিম কোর্টের অর্ডারও আছে যে এই মুহূর্তে নেপালে যে রেজিস্ট্রেশন রুল, সেই রেজিস্ট্রেশন রুল ফলো করেনি এই অ্যাপগুলো, এবং বহু ক্ষেত্রে এই অ্যাপগুলোকে নোটিশ দেওয়ার পরেও এরা সরকারকে পাত্তাই দিতে চায়নি। আগস্টের শেষ দিকে ফাইনাল নোটিশ কিন্তু জারি করা হয় সরকারের পক্ষ থেকে এবং পরিষ্কারভাবে বলে দেওয়া হয় আপনারা যদি নেপাল সরকারের রেজিস্ট্রেশন রুল ফলো না করেন তাহলে আমরা আপনাদেরকে ব্যান করতে বাধ্য হব। পরবর্তীকালে 3 সেপ্টেম্বর সে ডেডলাইন কিন্তু পেরিয়ে যায় এবং 4 সেপ্টেম্বর নেপালের টেলিকমিউনিকেশন যে দপ্তর তারা সরাসরি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে নোটিশ জারি করে দেয়, বলে এই অ্যাপগুলো দেশে আর থাকবে না। 2023-এ তারা এই অ্যাপগুলোর সঙ্গে সংঘর্ষে প্রথমবারের জন্য কিন্তু বাজারে নামে। 2023 মানে ভারতের 2023 যেটা গ্লোবাল ইয়ার ফলো করি সেই 2023, নেপাল হিন্দু রাষ্ট্র, তাদের ইয়ার ছিল 2080। সেখানে নেপালে ডিরেক্টরে একটি প্রকাশ করা হয় যেখানে রিগার্ডিং ম্যানেজমেন্ট অফ ইউজ অফ সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড কিছু নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয় প্রত্যেকটি অ্যাপকে দেশের কমিউনিকেশন মিনিস্ট্রিতে রেজিস্টার করতে হবে। একজন করে লোকাল লিয়াজো অফিসারকে মানে নিয়োগ করতে হবে, কারণ যদি এই সমস্যার ফেস হয় গ্রাউন্ড লেভেলে তাহলে সরকার কাদের সঙ্গে যোগাযোগ করবে। পরবর্তীকালে তাহলে বলা হয় যে এই অ্যাপ ওরিয়েন্টেড কোনো বিশৃঙ্খলা হলে সেই দায়িত্ব কিন্তু অ্যাপকেই নিতে হবে, অর্থাৎ এনশিওর দ্য অ্যাকাউন্টেবিলিটি ফার্স্ট। এবং চতুর্থ যে নির্দেশিকা তারা জারি করে সেখানে বলা হয় একজন গ্রিভান্স হ্যান্ডেলিং অফিসারকে দিতে হবে, যারা এই অ্যাপ ওরিয়েন্টেড যত ডিসপুট হবে সেগুলো সরকারের সঙ্গে সমঝোতা করে মিটিয়ে ফেলতে পারবে। পাশাপাশি নেপাল সরকার এই অ্যাপগুলোকে সরাসরি কিছু প্রশ্ন করে। তারা বলে যে এই যে অ্যাপগুলোকে কাজে লাগিয়ে নেপালের বিভিন্ন সময় অশান্ত করার চেষ্টা করা হয় নেপালকে, তার অ্যাকাউন্টেবিলিটি তো অ্যাপদের নিতে হবে, কিন্তু আপনারা নেবেন না কেন? দ্বিতীয় প্রশ্ন বলা হয় যে এত যে ফেক অ্যাকাউন্টস তৈরি হয়েছে এবং ফেক অ্যাকাউন্টস দিয়ে পোস্ট করে সরকার বিরোধী আন্দোলন শুধু নয় দেশের শান্তি শৃঙ্খলার সঙ্গে খেলা হয়, তার দায় এই অ্যাপগুলোকে নিতে হবে। সাইবার ক্রাইম এবং মিসলিডিং ইনফরমেশনের দায় কার? অ্যাপগুলোর। ফলে আপনারা যদি রেজিস্ট্রেশন করেন তাহলে আমরা একসঙ্গে কাজ করে এই প্রবলেমগুলো সলিউশন করতে পারবো। এবার এই যে পুরো বিস্তারিত ঘটনাটি শুনলেন, এর মধ্যে কি কোনো রকম এমন দিক দেখতে পেলেন যার জন্য একটা সরকারের পতন হতে পারে? আজকে সোশ্যাল মিডিয়ার যেরকম দৌরাত্ম্য, বিভিন্ন ধরনের অপশন যেভাবে ছড়িয়ে পড়ছে, আজকে সরকার যদি মনে করে যে আমি ওদেরকে আলাদা করব, সেটা একটা রাষ্ট্রের কিন্তু ভুল নয়। আমরা ইনফরমেটিভ ভিডিও বানাই, আমাদের ভুল ঠিক থাকতে পারে, সমালোচনা হতে পারে, সবকিছু হতে পারে, কিন্তু সরকার যদি নির্দিষ্ট রেগুলেশনে এই অ্যাপগুলোকে একটা ছাতার তলায় নিয়ে আসে, তার জন্য সরকার বদলে যাচ্ছে, এটা ভাবাই তো অবাক করার মতো বিষয়। আজকে নেপালে এই ঘটনা ঘটলো, তরুণ যুবকরা রাস্তায় নামলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন, সেনা শাসন শুরু হলো বলে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যাবেন দুবাই। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।